নমস্কার ড্রিম ইলেভেন বন্ধুরা, আপনাদের জন্য বড় সুখবর। ইউটিউব দুনিয়ায় এই প্রথমবার সম্পূর্ণ বাংলায় ড্রিম ইলেভেন প্রেডিকশন এবং প্লেয়ারের স্ট্যাটস নিয়ে আমি হাজির হলাম আমার এই চ্যানেলে। এইবার থেকে প্রতিটা ম্যাচের প্রেডিকশন এবং স্ট্যাটস নিয়ে আমি হাজির থাকবো আপনাদের সামনে সম্পূর্ণ বাংলায়। চলুন কথা না বাড়িয়ে মূল কন্টেন্টে আসা যাক। আমি সবসময় মনে করি শুনতে হয় সবার কথা আর কাজ করতে হয় নিজে বিচার করে। তাই ড্রিম ইলেভেন টিম করার জন্য বিশেষ বিশেষ প্রয়োজন স্ট্যাটস গুলো নিয়ে বিচার করা। চলুন আমরা একে একে সমস্ত স্ট্যাটস দেখে নিই। ড্রিম ইলেভেনের প্রথম ম্যাচ কলকাতা কেকেআর আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। চলুন আমরা স্ট্যাটস গুলো দেখে নিই। প্রথমেই আমরা দেখে দেবো ভেন্যু ডিটেলস। খেলাটা হবে কলকাতা ইডেন গার্ডেন্সে। ওয়েদার দেখাচ্ছে স্ক্যাটার্ড শাওয়ার্স, তার মানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয়তো হবে না, কিন্তু ম্যাচের মধ্যে টুকটাক বৃষ্টি আসতে পারে। আচ্ছা, এবার দেখে নিই আমরা পিচ রিপোর্ট। পিচ রিপোর্টে কি দেখতে পাচ্ছি? এখানে পিচ রিপোর্টে লেখা আছে দ্য ইডেন গার্ডেন্স মাইট গিভ সাম অ্যাসিস্ট্যান্স টু দ্য বোলার্স উইথ সাম এক্সট্রা বাউন্স, but it has mostly been a batting friendly wicket where most of the matches have been won by the team bowling fast. The dew factor does play a huge role in this venue where the bowlers have trouble gripping the ball and the surface does not really change much. তার মানে বলতে চাইছে যে ভালো বোলারদের জন্য এখানে উইকেট পাওয়া যাবে, কিন্তু জেনারেলি ড্রিম ইলেভেন জেনারেলি ইডেন গার্ডেন্সে যে খেলাগুলো হয় এই খেলাগুলো হয় হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে। আর ডিউ ফ্যাক্টরের জন্য যারা শেষে ব্যাট করে তারা খুব অ্যাডভান্টেজ পায়, কারণ কারণ যারা লাস্টে বল করবে তারা গ্রিপ পায় না বলে ভালো, অথচ পিচ সেই একই ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। সুতরাং বেশিরভাগ সময় দেখা যায় যে যারা শেষে রান করবে, মানে শেষে চেস করবে, যারা চেস করবে তাদের জেতার চান্সটা বেশি। আচ্ছা চলুন এবার আমরা স্কোয়াডটা একটু দেখে নিই। কলকাতা স্কোয়াডে কে কে আছে দেখুন। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নর্থ জে, হর্ষিত রানা, রমনদীপ সিং, কুইন্টন ডিকক, রঘুবংশী, স্পেন্সার জনসন, গুরবাজ, মঈন আলী, বৈভব অ্যারোরা, রম্মান পায়েল, অজিঙ্ক্য রায়নে, উমরান মালিক এখন আউট, মনীষ পান্ডে, অঙ্কুর রয়, সিসোদিয়া, মায়াঙ্ক মার্কান্ডে, আর নতুন এডিশন হয়েছে চেতন সাকারিয়া। উমরান মালিক চোটের কারণে আউট হয়ে গেছে। চলুন আমরা একে একে এই কেকেআর এর সমস্ত প্লেয়ারের স্ট্যাটস গুলো আমরা দেখে নিই। চলুন আমরা একে একে স্ট্যাটস গুলো দেখে নিই। অজিঙ্ক্য রাহানের ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্ট্যাটস গুলো এগুলো, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটের থেকে আমরা টি-20 লাস্ট স্ট্যাটস গুলো দেখে নিই। দেখুন 37, 98, 84, 95, 22। অজিঙ্ক্য রাহানের কারেন্ট ফর্ম তাহলে দেখা যাচ্ছে যথেষ্ট ভালো। ঠিক আছে, চলুন নেক্সট ডিককের স্ট্যাটস গুলো দেখুন। ডিককের সবই টি-20 স্ট্যাটস, কিন্তু রান দেখুন, রান সেরকম নেই। 43, একটাই ভালো স্কোর আছে 43, আর এদিকে হচ্ছে 55, বাদ বাকি 21, 10, 6, 5, 4, 21, 15। সুতরাং খুব একটা যে আপনার ক্যাপ্টেন সুলভ, এ থেকে বোঝা যাচ্ছে দ্বিকক্ষে ক্যাপ্টেন সুলভ করার মতো কিছু নেই, কিন্তু আপনার ওভারঅল ক্যাচ একটা দুটো ক্যাচ নেবে। ড্রিম ইলেভেনের বর্তমান পয়েন্ট সিস্টেম অনুযায়ী আপনাকে মোটামুটি 25-30 পয়েন্ট ক্যাচ নিয়ে ক্যাচ রান আউট স্টাম্পিং করে পেয়ে যাবে। আর গোটা 15-20 রান করলে এখন বর্তমান যে পয়েন্ট সিস্টেম মোটামুটি 30 পয়েন্ট দিয়ে দেবে। তাহলে আপনি আশা করা যায় 50 পয়েন্ট দ্বিকক দেবে, কিন্তু ক্যাপ্টেন করার মতো কিছু আপাতত আমি দেখতে পাচ্ছি না। চলে যাচ্ছি পরের, দেখুন রিঙ্কু সিং জেনারেলি লোয়ার অর্ডারে ব্যাট করে, কিন্তু যখনই ব্যাটের সুযোগ পেয়েছে, দেখুন যখনই সুযোগ পেয়েছে বেশিরভাগ সময় 30, 36 নট আউট, উইকেটও পায় 27। মোটামুটি যখনই সুযোগ পেয়েছে তখনই ভালো ফল দিয়েছে, কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে রিঙ্কু সিং এর চান্স পাওয়ার চান্স খুব কম, তাই আমরা একে অ্যাভয়েড করলেও করতে পারি। গুরবাজ টপ অর্ডার ব্যাটসম্যান, বেশিরভাগ লোক গুরবাজকে নেবে, কিন্তু আপনি দেখে নিন এখানে গুরবাজের ফর্ম দেখুন। একটা 110 আছে ওয়ান ডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু বাদ বাকি ফর্ম দেখুন। ওয়ান ডেতেও 0, 6, 10, 110টা বললাম, 7, আর টি-20 ফর্ম গুলো দেখুন 5, 1, 1, 6, 7। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে গুরবাজের ফর্ম অত্যন্ত খারাপ। আর রিসেন্ট আমি কেকেআর এর যে হোম লিগ ম্যাচ গুলো হয়েছিল, আমি রিসেন্ট ম্যাচগুলো দেখলাম, প্র্যাকটিস ম্যাচগুলো, তো সেখানেও আমি দেখলাম গুরবাজ ফুল টস বলে আউট হয়ে যাচ্ছে। সুতরাং বেশিরভাগ ড্রিম ইলেভেন এরা গুরবাজকে নেবে, কিন্তু আমার মনে হয় গুরবাজকে অ্যাভয়েড করা ভালো, তার কারেন্ট ফর্ম অন্তত তাই বলছে। আচ্ছা এবার চলে আসছি পাওয়েল। একই ব্যাপার,
লোয়ার অর্ডার ব্যাটসম্যান, কিন্তু আপনি দেখুন রিঙ্কু সিং এর থেকেও ভালো রেকর্ড। যখনই চান্স পেয়েছে 63, 20, 32, 25, 28, আর বর্তমান ড্রিম ইলেভেন পয়েন্ট যা, সেই বিচার বিবেচনা করলে 20 রান করলেই 40 পয়েন্ট দেবে। তো সুতরাং ঠিকঠাক যদি ব্যাটে নামতে পারে ঠিকঠাক পয়েন্ট দিয়ে যাবে, কিন্তু কতদূর ব্যাটে নামতে চান্স আসবে সেটাই দেখার। আচ্ছা, চলে যাই মনীষ পান্ডে। মনীষ পান্ডের রেকর্ডও দেখুন মোটামুটি 30, 10, 42, 30 নট আউট, সবই ওই মোটামুটি গড়ে 30। এই আপনার মনীষ পান্ডে, পাওয়েল, গুরবাজ তো বাদই দিলাম, গুরবাজকে আমি বাদের খাতায় গুরবাজকে রাখলাম আমার কনসেপ্ট অনুযায়ী। রিঙ্কু সিং, দিকক, অজিঙ্ক্য রাহানে, সবার মোটামুটি। অজিঙ্ক্য রাহানে কিন্তু সবাই ক্যাপ্টেন করবে না, এটা মাথায় রাখবেন। যদি অজিঙ্ক্য রাহানের ফার্স্টের দিকে ব্যাটে আসে তাহলে কিন্তু তার ফর্ম বলছে ক্যাপ্টেন করা যেতেই পারে, কিন্তু অনেকেই এটা অ্যাভয়েড করে যাবে। আচ্ছা, চলে যাই আমরা আবার পাওয়েলের পর মনীষ পান্ডে। আচ্ছা, এবার চলে আসছি দেখুন আঙ্ক্রিস রঘুবংশী। মোটামুটি ঠিকঠাক রেকর্ড, কিন্তু ও চান্স পাওয়াটা ফ্যাক্টর হয়ে যাবে। আচ্ছা, এবার লুবনিক সিসোদিয়া। ডোমেস্টিকে দেখুন, ডোমেস্টিকে ভালোই রেকর্ড আছে। 41, গুড প্লেয়ার। 41, 56, 23, 26, 62, 39, 39। যদি এটা উইকেট কিপার, যদি গুরবাজ বাদ যায়, যদি গুরবাজকে না নিয়ে কেকেআর টিম ম্যানেজমেন্ট মনে করে সিসোদিয়াকে নেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিসোদিয়া গুড জিএল টিম প্রেডিকশন হতে পারে। কারণ দেখুন মোটামুটি ভালোই পয়েন্ট, কিন্তু 36, 23, 26, 62, 39, 39 ঠিকঠাক পয়েন্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা, ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারেরও দেখুন টি20তে উইকেট গড়ে একটা পাচ্ছে, একটা কি দুটো, মানে 25 পয়েন্ট আপনারা উইকেটে দিতে পারে। এবার যদি বল দেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট, কিন্তু রান ওই চান্স পেলে, যদি ভেঙ্কটেশ আইয়ার চান্স পায় মোটামুটি ভালোই, আপনার 38, 27। দেখুন সবটাই কিন্তু নট আউট, বেশিরভাগটাই কিন্তু নট আউট। ডোমেস্টিকে বেশিরভাগটাই নট আউট আছে। সুতরাং যদি হায়ার অর্ডারে ভেঙ্কটেশ আইয়ারকে দেখায়, আপনারা নিতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন। অঙ্কুর রয়। অঙ্কুর রয় দেখুন উইকেট দেখুন, 4টে, একটা, যদি এটা লিস্টে ম্যাচ, 3টে, একটা, একটা, দুটো, 36, 32। রানও মোটামুটি 32 আছে, 91 আছে, 52 আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন কিন্তু বোলার ড্রিম ইলেভেন বর্তমান যা ড্রিম ইলেভেনের পয়েন্ট সিস্টেম, সেই অনুযায়ী কিন্তু বোলারদের অ্যাভয়েড করাই ভালো। কারণ যদি একটা উইকেট নেয় তাহলে কিন্তু 25 পয়েন্ট দেবে। সেক্ষেত্রে কোনো ব্যাটসম্যান যদি 12 রান করে, সে কিন্তু আপনাকে মোটামুটি 12 রানের ভেতরে একটা 6, একটা 4 বা দুটো 6 যদি থাকে, সে কিন্তু আপনাকে 25-এর কাছাকাছি পয়েন্ট দিয়ে দেবে। 20 রান করলে একটা উইকেটের থেকে বেশি পয়েন্ট দিয়ে দেবে। সুতরাং বর্তমান ড্রিম ইলেভেন পয়েন্ট সিস্টেমে আমি বারবার বলছি, বোলারদের অ্যাভয়েড করাই ভালো, বিশেষ করে আইপিএল ম্যাচে যেখানে ব্যাটসম্যানদের প্রচুর প্রচুর রান দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে যদি কোনো বোলার আপনি নিশ্চিত থাকেন দুটো কি তিনটে উইকেট পাবে, অ্যাটলিস্ট দুটো পাবে, তবেই তাকে পিক করা উচিত, না হলে কিন্তু অ্যাভয়েড করাই উচিত, সে যত ভালো বোলারই হোক। চলুন এরপর চলে যায় মঈন আলী। মঈন আলীর বর্তমান ফর্ম দেখুন, 17, 14, 5, 20, একটাই 51, আর সেরকম নেই। আর উইকেটও যে ওভার পড়েছে, কিন্তু উইকেটও দেখুন, উইকেটও সেইভাবে নেই। সুতরাং মঈন আলী হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই বেশি পিক থাকবে, 70% হয়তো পিক থাকবে, কিন্তু আমার মতে মঈন আলী গুড পিক নয়। রমনদীপ সিং। রমনদীপ সিং মোটামুটি এভারেজ, একটা 80 আছে, 22, একটা নট আউট আছে, আর সেরকম কিছু নেই, আর উইকেটও সেরকম কিছু নেই। সুতরাং রমনদীপ সিংকেও আমি বাদের খাতায় রাখলাম। রাসেল। রাসেলের একটা জিনিস কি দেখুন, রাসেলের কিন্তু বর্তমান ফর্ম ব্যাটিং এ খুব খারাপ। লাস্ট 6টা ম্যাচ দেখুন আপনি, হট পিক, সবার হট পিক হচ্ছে রাসেল। আমরাও হয়তো পিক করব, কিন্তু মাথায় রাখতে হবে ক্যাপ্টেন করার জন্য কি পর্যাপ্ত? 4, 0, 9, 3, 3 6, একটাই আছে 37। বোলিং করেও কিন্তু খুব একটা বোলিং এ এফেক্টিভ নয়। রাসেলকে আমি 50-50 রাখলাম। নর্থ, এবার আমরা যদি বোলার দিকে আসি, নর্থ। দেখুন নর্থের
যথেষ্ট ভালো বোলার, কিন্তু এই যে টি-20 গুলো খেলা হয়েছে, এই টি-20 গুলোতে দেখুন একটাই মাত্র 3 উইকেট, বাকি ধরুন একটা উইকেট পায়নি, একটা একটা তাহলে ভালো বোলার হয়েও দেখুন যদি ড্রিম ইলেভেন পিক হতে হয়, এই একদিনই কিন্তু ড্রিম ইলেভেনের পিকে হয়েছে, বাদ বাকি কিন্তু কোনোদিন সেইভাবে আসেনি। এতদিন এই লাস্ট 10টা ম্যাচে কোনো লোক যদি পিক করে আনতো, তাহলে দেখুন সেক্ষেত্রে একদিনই ড্রিম ইলেভেনে সে ড্রিম টিমে উঠবে। চলুন এবার চলে যাই বৈভব আরোরা। দেখুন লিস্ট লিস্ট টি-20তে দেখুন 17-তে 0, 20-তে 2, 33, কিন্তু কারেন্ট যে ফর্ম দেখুন লিস্টে ম্যাচে দুটো দুটো, পাঁচটা, তিনটে, কিন্তু টি-20তে তো টি-20তে ওই একই ব্যাপার, একটা কি দুটো, সেক্ষেত্রে আমারও খুব একটা গুড পিক মনে হচ্ছে না। মায়াঙ্ক মার্কান্ডে সেম জিনিস, বোলারদের অ্যাভয়েড করাই ভালো। মায়াঙ্ক মার্কান্ডে দেখুন সেম জিনিস। আচ্ছা, স্পেন্সার জনসন, স্পেন্সার জনসনের দেখুন, স্পেন্সার জনসন কিন্তু দুটো উইকেট টি-20তে, তিনটে, তিনটে, একটা, চারটে, দুটো, একটা ওডিআই যদিও, কিন্তু দেখুন এই এই যে টি-20টা আছে, এই টি-20তে কিন্তু মোটামুটি দুটো, তিনটে, তিনটে, একটা, চারটে, তো নেওয়া যেতে পারে স্পেন্সার জনসনকে। হর্ষিত রানা, হর্ষিত রানা দেখুন এগুলো সবই ওডিআই রেকর্ড, এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ওডিআই রেকর্ড। টি-20তে তিনটে উইকেট মোটামুটি, তারপর মোটামুটি গুড পিক। ওডিআই হর্ষিত রানা আপনি ধরে নিতে পারেন এক কি দুটো উইকেট আমরা নিতে পারে, এদিকে স্পেন্সার জনসনও তাই দুটো কি তিনটে নিতে পারে, দুটো কি তিনটে নিতে পারে। আচ্ছা, সুনীল নারিন ফেভারিট পিক, 90% লোকের ফেভারিট পিক, কিন্তু আপনি স্ট্যাটস দেখুন কি বলছে, 22 নট আউট, 12 নট আউট, 1 নট আউট, 13, 1, 7। আর যদি দেখেন বর্তমানে কিন্তু বোলিং ফর্ম খুবই খারাপ, খুবই খারাপ, যদিও পেয়ে থাকে খুব বেশি হলে একটা, খুব বেশি হলে একটা, আর যদি কপাল ভালো থাকে দুটো, এর বেশি কিন্তু সুনীল নারিন পাবে না। সুতরাং 90% লোকের পিক সুনীল নারিন, কিন্তু আমার মনে হয় একটু ভাবনা চিন্তা আপনারা করবেন, অন্তত আমি তো করবোই। এইগুলোই কিন্তু জিএল এ হট পিক হয়ে যায়। মোস্ট কনসিস্টেন্ট হচ্ছে আপনার দেখুন বরুণ চক্রবর্তী, উইকেটের দেখুন 2, 2, 5, 1, 2, 2, 2, 3, 5, মোস্ট কনসিস্টেন্ট। তার মধ্যে দেখুন টি-20 ইন্টারন্যাশনাল, দেখুন টি-20 ইন্টারন্যাশনালে দেখুন দুটো দুটো, পাঁচটা, দুটো, তিনটে, তাহলে আপনি কিন্তু ধরেই নিতে পারেন দুটো থেকে তিনটে কি চারটে অব্দি উইকেট পাওয়ার সম্ভাবনা বরুণ চক্রবর্তীর থাকবে, যদি প্রথমে প্রথমে যদি বল করে, যদি কেকেআর চেস করে, তাহলে কিন্তু আমি প্রথমেই বলেছি কেকেআর যদি চেস করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিউ ফ্যাক্টরটা কাজ করে, তো সেক্ষেত্রে গ্রিপ হয়তো সমস্যা হবে, কিন্তু যদি প্রথমে ব্যাট করে বরুণ চক্রবর্তী, ক্যাপ্টেন সুলভ পিক। চেতন সাকারিয়া, উমরান মালিক চোটের কারণে আউট হয়ে যাওয়ার কারণে চেতন সাকারিয়াকে নেওয়া হয়েছে। চেতন সাকারিয়া দেখুন ফার্স্ট ক্লাস টি-20 তো একটা দুটো, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে তেমন কোনো রেকর্ড নেই, সেরকম খুব একটা ভালো রেকর্ড নেই। আমি চেতন সাকারিয়াকেও ধরে নিলাম একটা থেকে দুটো উইকেট পাবে। তাহলে আমরা যদি ওভারঅল স্ট্যাটসটা একবার দেখে নিই, ওভারঅল স্ট্যাটসে আমরা কি দেখতে পাচ্ছি, অজিঙ্ক্য রাহানে গুড পিক, ডিকক ঠিকঠাক, ভালো রান না করলেও পয়েন্ট দিয়ে দেবে। রিঙ্কু সিং যদি ব্যাটে চান্স পায় তাহলে গুড পিক। গুরবাজ ফর্ম অন্তত বলছে পিক করা উচিত নয়। পাওয়েল চান্স পেলে অবশ্যই গুড পিক। মনীষ পান্ডে মোটামুটি ঠিকঠাক। রঘুবংশী, রঘুবংশীও ঠিকঠাক, কিন্তু লিস্টের রেকর্ড দেখে আইপিএল লেভেলে বিচার না করাই ভালো, আমি এটাকে 50-50 ধরে নিয়ে রাখলাম। সিসোদিয়া, সিসোদিয়া যদি ব্যাটিং আপার অর্ডারে যদি ব্যাটিং অর্ডার দেখায়, যদি দেখেন ওপেন বা ওয়ান ডাউনে আপনাকে নামাচ্ছে, তাহলে কিন্তু সিসোদিয়া ভেরি গুড পিক, ভেরি গুড পিক। যেহেতু কিপার আছে, কিপারের পয়েন্ট দিয়ে দেবে আপনার, মোটামুটি 30-32 রান যদি করে দেয় ভালো, 70-80 পয়েন্ট দিয়ে দেবে, ভেরি গুড পিক। ভেঙ্কটেশ আইয়ার গুড পিক, আইপিএল এ সাধারণত উপরের দিকেই ব্যাট করে। অঙ্কুর রয় খুব একটা সেরকম না, উইকেটের দিক থেকেও সেরকম না, অঙ্কুর রায়টাকে আমি বাদই দিলাম। মঈন আলী তো বাদ, আমার হিসেবে অন্তত বাদ। ভেবে দেখবেন আপনারা, দেখুন আমরা কিন্তু 70%, 80% প্লেয়ারদের নিয়ে আমি কথা বলছি যাদের বাদ দেওয়া যায় স্ট্যাট থেকে। রমনদীপ সিং একই ব্যাপার, আন্দ্রে রাসেল,
আমি আন্দ্রে রাসেলকে যদি প্রথমে ব্যাট করে হয়তো নিতে পারি, সেকেন্ড ব্যাট করলে হয়তো নাও নিতে পারি, কারণ আন্দ্রে রাসেলের বর্তমান ফর্ম কিন্তু খুবই খারাপ। এটা 50-50 চান্স, এটা ম্যাচের পরিস্থিতি, কারা খেলছে তার উপর ডিপেন্ড করে এটা আমি সিদ্ধান্ত নেব। নট জে, নট পিক, একটা কি দুটো, 25 থেকে 50 পয়েন্ট, না পিক করাই ভালো। বৈভব অরোরা, টি20তে খুব একটা ভালো রেকর্ড নয়, নট পিক। মায়াঙ্ক মার্কান্ডে, খুব একটা বোলিং নয়, বোলারকে অ্যাভয়েড করাই ভালো, নট পিক। স্পেন্সার জনসন, একটা বোলার যদি কেকেআর থেকে যদি একটা বোলার নেওয়া যায় সেটা কিন্তু স্পেন্সার জনসন, যদি নেয়, যদি খেলে একটা বোলার যদি আপনি চুজ করেন সেটা কিন্তু স্পেন্সার জনসন হবে। হর্ষিত রানা ঠিকঠাক। সুনীল নারিন, হর্ষিত রানা 50-50 চান্স, সুনীল নারিন আমার হিসেবে নট পিক, অন্তত স্ট্যাটস তাই বলে। বরুণ চক্রবর্তী, তাহলে কলকাতা থেকে দুটো বোলার আসবে, বরুণ চক্রবর্তী তো মাস্ট, আর যদি একটা বোলার থাকে বাইরের, যদি আপনি নিতে চান যে বিদেশের কোনো প্লেয়ার নেবেন তাহলে স্পেন্সার জনসন, তাহলে কলকাতা থেকে দুটো বোলার হয়ে গেল, স্পেন্সার জনসন আর বরুণ চক্রবর্তী। চেতন সাকারিয়া নট পিক, শেষ হয়ে গেল। তাহলে বরুণ চক্রবর্তী, স্পেন্সার জনসন, আর আপনি যদি প্রথমে দেখেন প্রথমে ব্যাটসম্যানে আপনি মোটামুটি ভেঙ্কটেশ আইয়ার, মনীষ পান্ডে, পাওয়েল, রিঙ্কু সিং, অজিঙ্ক্য রাহানে নিতেই পারেন। তাহলে কেকেআর এর স্ট্যাটস দেখা শেষ। চলুন এবার চলে যাই আরসিবির কাছে। এবার আমরা দেখে নেব আরসিবি প্লেয়ারদের স্ট্যাটস। চলুন দেখা যাক। আরসিবি দেখুন, রজত পাতিদার লাস্ট 10টা ম্যাচের রেকর্ড দেখুন, 10, 92, 132 নট আউট, 14-2, 21-2, এগুলো সব লিস্টেড রেকর্ড। আর টি20তে দেখুন 81 নট আউট, 66তে নট আউট, টি20তে 81 নট আউট, 66তে নট আউট। বুঝতে পারছেন টি20তে কিন্তু রজত পাটিদার গুড পিক হতে পারে। বিরাট কোহলিকে নিয়ে নতুন করে কিছু বলারই নেই, সবার হট পিক। তবু যদি আপনি স্ট্যাটসটা দেখে নিতে চান দেখে নিতে পারেন। 1, 84, 11, 100 নট আউট, 22, 52 সবই ওডিআই, 5, 6 সবই ওডিআই, কারণ টি20তে রিটায়ার্ড। ফিল সল্ট, আচ্ছা ফিল সল্টের দেখুন 8, 12, 10, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি সবে গেল বেশিরভাগই আপনি লাস্ট ম্যাচে ওডিআই পাবেন। 23, 26, 43। টি20তে দেখুন 55, 23, 5, 4, মোটামুটি ধরতে পারেন যদি খেলে আপনাকে 60 পয়েন্ট দেবেই, 60 পয়েন্ট আপনাকে দেবেই। আর যদি আউট হয়ে যায় 10-এর মধ্যে, যদি 10-এর মধ্যে আউট হয়ে যায় ভালো, যদি 10-এর মধ্যে না আউট হয় তাহলে কিন্তু মোটামুটি আপনাকে 30-35 রান আপনি ধরে এগোতে পারেন, আর যদি না হয় 10-এর মধ্যেই আউট হয়ে যাবে। জিতেশ শর্মা দেখুন, বেশিরভাগই লিস্টে রেকর্ড 34, 51, 19, 23, 13, 43, 11, নট পিক। দেবদূত পাডিক্কাল দেখুন, দেবদূত পাডিক্কালের কিন্তু মোটামুটি ফর্ম যদিও লিস্টে রেকর্ড কিন্তু ঠিকঠাকই আছে। আপনি মোটামুটি কারেন্ট পয়েন্ট সিস্টেম অনুযায়ী দেবদূত পাডিক্কাল মোটামুটি 10-এর মধ্যে আউট হওয়ার চান্স একদম নেই। যদি মোটামুটি আপনাকে 20 থেকে 25 রানও যদি করে দেয় আপনাকে কিন্তু 50 পয়েন্ট দিয়ে চলে যাবে। বারবার আমি এই কথাটা বলার একটাই কারণ, বর্তমান পয়েন্ট সিস্টেম হিসেবে কিন্তু ব্যাটসম্যানরা সবসময় আগে প্রাধান্য পাবে। চলুন, স্বস্তিক স্টিকারা নট পিক। লায়াম লিভিংস্টোন, এটাও হয়তো বেশিরভাগ মানুষ 40 থেকে 50% মানুষ নিয়ে যাবে, কিন্তু লায়াম লিভিংস্টোনকে যেদিন আমি দেখেছি, যেদিন লায়াম লিভিংস্টোন খেলবে সেদিন কিন্তু আপনাকে 70-80 পয়েন্ট দেবে, আর না হলে আপনাকে 20 থেকে 25 পয়েন্টের বেশিও দেবে না। এইটা মাথায় রেখে খেলবেন। এখানে দেখতেই পাচ্ছেন দেখুন 9, দেখুন 9, 10, 14, 9, 41, 5, 9, 43, 13 ঠিকঠাক না, যেদিন খেলেছে এদিনকে দেখুন 41 পয়েন্ট, যদিও এটা ওডিআই। 41 রান করেছে, একটা উইকেট নিয়েছে, কিন্তু টি20তে দেখুন 43, একটাতে 13, একটা উইকেট। ওভারঅল যদি দিলে 20-25 পয়েন্ট, নাহলে 70-80। চলে যাচ্ছে ক্রুনাল পান্ডিয়া কিন্তু দেখুন রেকর্ড, দেখুন লিস্টে রেকর্ড দেখুন, একটা উইকেট, দুটো উইকেট, তিনটে উইকেট, রান দেখুন 35 নট আউট, 27 নট আউট, 80 নট আউট। টি20তে দেখুন 30 আছে। 50-50 যদি আপনার পজিশন বুঝে 50-50% নেওয়া যেতে পারে। শোভনীল সিং লিস্টে দুটো উইকেট,
জিরো উইকেট ছেড়ে দিন, বাদ দেওয়া যেতে পারে। আচ্ছা চলুন, এবার যদি টিম ডেবিটে দেখুন, 25, 27, 11, 24 নট আউট, 68, সবই টি-টোয়েন্টি রেকর্ড। এদিকেও টি-টোয়েন্টি, এগুলো চান্স পায়নি বা পেয়েছে অল্প সময়ের জন্য, কিন্তু মোটামুটি দেখুন, মোটামুটি এভারেজে আপনাকে 30-35 রান কিন্তু করে দিয়ে যাবে। আর টিম ডেভিড 30-35 রান করা মানে 70 পয়েন্ট কিন্তু দিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। শেফার্ড, শেফার্ডেরও মারাত্মক এমন কিছু রেকর্ড নয়, আবুধাবি টি-টোয়েন্টি লিগের এই পুরো লিস্ট দেখুন, কেমন কিছু নয়। 7, 2, 23 নট আউট, 8 নট আউট, 12, 38, 16, 4, কোনো ম্যাচে উইকেট পেয়েছে, কনসিস্টেন্ট না, কোনো ম্যাচে পায়নি। সুতরাং 50-50 ভাবনা চিন্তা করে নেবেন, কনসিস্টেন্ট নয়। মনোজ ভান্ডারে, বোলার দেখুন, বোলার আমি বলেছি বোলার অ্যাভয়েড করে বলো, 2টো উইকেট, 3টে উইকেট, 0-0, 1টা উইকেট, 1টা উইকেট, 0-0, তাহলে এখন অব্দিও হাইয়েস্ট পয়েন্ট দিয়েছে 75 একটা ম্যাচে। বাদ বাকি দেখুন, বাদ বাকি একটা ম্যাচে 50, আর 10টা ম্যাচের মধ্যে একটাই 75, একটাই 50, দুটোই 50, সরি, দুটোই 50। আর দেখুন, আর এদিকে বোলিং সাইড যদি বিবেচনা করেন, আর এদিকে কিন্তু সেইভাবে গড়ে 25 থেকে 30 পয়েন্ট দিয়ে গেছে, 25 থেকে 30 পয়েন্ট। এটাই আপনাদের বলার, যে 25 থেকে 30 পয়েন্ট আপনার দিয়ে গেছে, এই জন্য বোলার অ্যাভয়েড করাই ভালো। বেথেল, বেথেল দেখুন, 51, 10, 6, 7, 87, 1, 2, 49, 21, কনসিস্টেন্ট না। এদিকে উইকেটে উইকেটে দেখুন, দুটো, একটা উইকেট, আবার দুটোই পায়নি, একটা। মোটামুটি যদি যদি ওপর লোয়ার অর্ডার, লোয়ার মিডিল অর্ডার বা মিডিল অর্ডারে থাকে, মোটামুটি পিক করতে পারেন। আপনাকে মোটামুটি ব্যাটে আপনার ধরুন 20 পয়েন্ট, 20 রানে আপনার ধরুন 40 পয়েন্ট, আর এদিকে ধরুন আপনার একটা উইকেট নিলে 25, মানে 65 দিতে পারে। কিন্তু আইপিএল এ, চলুন পরে যাওয়া যাক। হেজেলউড, হেজেলউড 90% লোকের হেজেলউড পিক থাকবে, 90%। কিন্তু আপনি দেখুন তো স্ট্যাটাসটা, আপনি দেখুন তো এখানে যে স্টেটস গুলো দিচ্ছে, স্ট্যাটস গুলো আপনি দেখুন, একটা, 4টে টেস্টে, আর আপনার ওডিআই দেখুন একটা উইকেট নেই, ফার্স্ট ক্লাসে দেখুন একটা উইকেট নেই, ওডিআই দেখুন সারা ম্যাচ খেলে একটা উইকেট, টি-টোয়েন্টিতে দেখুন দুটো, একটা। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন, একটা থেকে দুটো, তাহলে খুব বেশি হলে 50, না হলে 25। এবার আরসিবির যদি দেখেন ব্যাটিং লাইন আপ কিরকম, বা যদি বিবেচনা করে নিতে পারেন, কিন্তু ওই 50 পয়েন্টের বেশি আপনি পাবেন না, ভাবনা চিন্তা করে নেবেন। রাকেশ সালাম ঠিকঠাক, আপনি দেখুন যদি টি-টোয়েন্টি বিবেচনা করেন, ঠিকঠাক প্রতি ম্যাচে উইকেট পাচ্ছে, কিন্তু প্রতি ম্যাচে উইকেট। কিন্তু ওই 3টে, দুটো, জিএল আপনার হতে পারে, জিএল যদি যদি খেলে, জিএল আপনি নিতে পারেন, জিএল নিয়ে সেখানে আপনি কিন্তু ক্যাপ্টেন করতেই পারেন জিএল। জিএল আপনি এখানে দেখুন, জিএল জিএল আপনার যদিও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, কিন্তু জিএল যেহেতু 3টে উইকেট, 3টে উইকেট মানে আপনার 75 পয়েন্ট দিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। ক্যাপ্টেন না করলেও জিএল আপনার নিতে পারেন। কিন্তু এমনি যদি বিবেচনা করেন, এসএল বা স্মল লিগের জন্য অত ইম্পর্টেন্ট পিক না, কারণ এগুলো তো ডোমেস্টিক লেভেল ক্রিকেট, আর এটা হাই, এটা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সামনে ক্রিকেট, তো সেক্ষেত্রে একটু ডিফারেন্স তো থাকবেই। ভুবনেশ্বর কুমারের ফর্ম দেখুন, 0, 2টো, 3টে, 0, 1টা, 3টে, 0, 1, 1, খুব একটা না। 3টে উইকেট এখানে দেখতে পাচ্ছেন, 3টে উইকেট দুবার, 3টে দুবার, দুবার মানে দুবার 75 পয়েন্ট দিয়েছে। এটা মাথায় রাখবেন, 10টা ম্যাচে কিন্তু দুবার 75 দিয়েছে। আপনি হয়তো একটা ম্যাচ নিলেন না, সেক্ষেত্রে হয়তো সেই ম্যাচটা আপনি দেখতে পেলেন যে একটা ম্যাচ নিলেন না, 3টে উইকেট নিয়ে 75 পয়েন্ট দিয়ে দিল, ঘাবড়ালে হবে না। আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, লাস্ট 10টা ম্যাচে দেখুন 75 পয়েন্ট দুবার দিয়েছে, কিন্তু বাকি 8টা ম্যাচ কি করেছে, এই কনসেপ্টটা কিন্তু সবার ক্লিয়ার রাখা দরকার। আপনি প্রতিদিন জিতবেন তা কিন্তু না। এখানে আপনি দেখুন 8টা ম্যাচ কি পয়েন্ট দিয়েছে, 8টা ম্যাচ পয়েন্ট দিয়েছে 25, 8টা ম্যাচে পয়েন্ট হচ্ছে 25 থেকে 30, আর বাকি দুটো ম্যাচে আপনাকে 75 দিয়েছে। যদি আপনি সেইভাবে বিবেচনা করেন, দুটো ম্যাচ আপনাকে আপনাকে ভুগিয়ে দেবে, আপনাকে ভোগাবে, কিন্তু বাকি 8টা ম্যাচ কিন্তু আপনি গেনার, এইগুলো মাথায় রাখতে হবে। নুয়ান তুষারা একই জিনিস দেখুন, 1, 1, 0, 2, 0, 3, এই একটা ম্যাচে 3টে উইকেট, একটা ম্যাচে দুটো, বাকি নেই কিছু। এনজিডি, এনজিডি দেখুন, ওডিআই 3টে, একটা, দুটো, দুটো, কিন্তু টি-টোয়েন্টিতে দেখুন 0, 1টা, 0, 1টা, টি-টোয়েন্টিতে সেরকম কোনো নেই, 25 টি-টোয়েন্টিতে।
অভিনন্দন সিং। একই ব্যাপার, টপি টি20, ডোমেস্টিক টি20তে দেখুন আমরা এই যে দেখুন একটা, তিনটে, একটা, দুটো, তিনটে, কনসিস্টেন্ট সেরকম কনসিস্টেন্সি নেই। মোহিত রাঠে, দেখুন 34, 20, 5, 0, 12, 8, 1, 19। আর এদিকে দেখুন একটা, দুটো, একটা, দুটো, একটা, একটা, কত পয়েন্ট এক্সপেক্ট করতে পারেন? 30। ইয়াস দয়াল, লিস্টেতে দুটো করে উইকেট আছে, কিন্তু দেখুন টি20তে দেখুন 30, 20, 30। তাহলে আপনি কটা উইকেট এক্সপেক্ট করতে পারেন? একটা। কত পয়েন্ট? 25 পয়েন্ট। তাহলে আমরা যদি এবার প্রথম থেকে যদি দেখতে থাকি, তাহলে আপনি দেখুন আরসিবি থেকে কাকে কাকে নেওয়া যেতে পারে। রাজত পাটিদার, বিরাট কোহলি তো অবশ্যই, পি সল্ট, জিতেশ শর্মা খুব একটা এফেক্টিভ না, দেবদূত পাটিকাল, লিভিংস্টোন আমার হিসেবে অ্যাভয়েড করাই ভালো। কুনাল পান্ডিয়া 50-50, 50-50 কুনাল পান্ডিয়া। শোভলিং সিং না, টিম ডেভিড, শেফার্ড 50-50 অ্যাভয়েড করাই ভালো। মনোজ না, বেথেল 50-50 আমার মতে না। 50-50 আপনি নিয়ে দেখতে পারেন। হেজেলউড নিতে পারেন, কিন্তু আমার হিসেবে খুব এফেক্টিভ না। ওই দিলেও 50 পয়েন্ট ম্যাক্সিমাম দেবে, নাহলে 25 পয়েন্ট হয়তো পয়েন্ট দেবেই না, বিবেচনা করবেন। রাকেশ সালাম জিএল এর জন্য ঠিক আছে, এসএল এর জন্য না। তাও একটা টিমে, জিএল এ যদি নেন একটা টিমে নেবেন, ক্যাপ্টেন করবেন, নাহলে অ্যাভয়েড করবেন। শ্রেয়স শর্মা 25 থেকে 50 পয়েন্ট না। ভুবনেশ্বর কুমার আমার হিসেবে না। নুয়ান তুষারা না। এনজিডি 25 পয়েন্ট অ্যাভয়েড করাই ভালো। অভিনন্দন সিং ডোমেস্টিকের রেকর্ড অ্যাভয়েড করাই ভালো, রাতে অ্যাভয়েড করাই ভালো। ইয়াস দেয়াল অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, আমরা হট ম্যাচ আপ গুলো দেখে নিই, হট ব্যাটার ম্যাচ আপ গুলো আমরা দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা কলকাতার দেখে নিই। দেখুন রাসেল, ভুবনেশ্বর কুমার 47 বলে 106 রান। ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে কিন্তু রাসেলের রেকর্ড খুব ভালো, 47 বলে। আচ্ছা দেখুন, আমরা প্রথমে এবার দেখে নিই ম্যাচ আপ গুলো। 47 বলে 106 রান, দুবার আউট হয়েছে 7 ইনিংসে, মাত্র দুবার। 7 ইনিংসে মাত্র দুবার আউট, তাহলে বুঝতেই পারছেন 47 বলে 225 স্ট্রাইক রেট, তার মানে বুঝতেই পারছেন ভালোই রেকর্ড, ঠিকঠাক রেকর্ড। ভুবনেশ্বর কুমারের অতটা এফেক্টিভ নয়। রোমিও শেফার্ড 160 স্ট্রাইক রেট, 4টে ম্যাচে একবার আউট। ইয়াস দেয়াল 17 বলে 41 রান, 241 স্ট্রাইক রেট, একবারও আউট হয়নি। কুনাল পান্ডিয়া দেখুন আউট একবারও হয়নি, কিন্তু স্ট্রাইক রেট দেখুন 15 বলে 15, খুব একটা ভালো স্ট্রাইক রেট কুনাল পান্ডিয়ার নয়। লিভিংস্টোন 4টে ম্যাচে একবার উইকেট, 263 স্ট্রাইক রেট, 11 বলে 29 রান। রাসেল একটা কমপ্লিট হয়ে গেল, এবার দেখবো আমরা গুরবাজের দেখুন ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে 20 বলে 22 রান, দুটো উইকেট। তাহলে ওপেনিং এ কিন্তু ভুবনেশ্বর কুমার, গুরবাজের এমনি ফর্ম নেই আমরা দেখতে পেলাম,
পাশাপাশি ভুবনেশ্বর কুমার যখন বলে আসবে ওপেনিং 20 বলে 22 রান, 110 স্ট্রাইক রেট, দুবার তাতে আউট আছে। আচ্ছা, লিভিংস্টোন দেখুন 14 বলে 33 রান, লিভিংস্টোন পার্ট টাইম বোলার, বাদ দিন। সেফার্ডে দেখুন 7 বলে 11 রান। রমনদীপ সিং এ দেখুন ভুবনেশ্বর কুমারের 8 বলে 11 রান, একটা উইকেট। ভেঙ্কটেশ আইয়ারের দেখুন 37 বলে 49 রান ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে, 132 স্ট্রাইক রেট, একবারও আউট নেই। রোমিও সেফার্ডে দেখুন 18 বলে 26 রান, একবার আউট। আর এদিকে দেখুন ইয়াস দেয়ালের দেখুন 18 বলে 39 রান, 3বার আউট করেছে। ইয়াস দেয়াল কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে 3বার আউট করেছে, এটা মাথায় রাখবেন। ভেঙ্কটেশ আইয়ারকে 3বার আউট করেছে। আর কুনাল পান্ডিয়া 10 বলে 11 রান। মুছে দিয়েছি, আপনি স্ট্যাটস গুলো আপনারা ভালোভাবে ম্যাচ আপটা দেখে নিন। আর সেরকম কোনো ম্যাচ আপ নেই। চলুন এবার আমরা চলে যাই আরসিবি। দেখুন দেবদূত পাডিক্কাল বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে 110 স্ট্রাইক রেট, 19 বলে 21 রান। নর্জের বিরুদ্ধে পাডিক্কাল দুবার আউট, 154 স্ট্রাইক রেট। ভেঙ্কটেশ আইয়ার বিরুদ্ধে 40 স্ট্রাইক রেট। সুনীল নারিনের বিরুদ্ধে 112 স্ট্রাইক রেট, একটা উইকেট। আচ্ছা, এবার কুনাল পান্ডিয়া, রাসেল দুবার আউট করেছে কুনাল পান্ডিয়াকে। নর্জে একবার আউট করেছে, স্ট্রাইক রেট 126। বরুণ চক্রবর্তী কুনাল পান্ডিয়া দেখুন স্ট্রাইক রেট 60। হর্ষিত রানা 112 স্ট্রাইক রেট, একবার আউট করেছে। লিভিংস্টোনকে দেখুন রাসেল 192 স্ট্রাইক রেট, একবার আউট করেছে, 28 বলে 54 রান। নর্জে 18 বলে 40 রান, একবার আউট করেছে, 222 স্ট্রাইক রেট। ফিল সল্ট 33 বলে রাসেলের বিরুদ্ধে 33 বলে 73 রান, দুবার আউট, 221 স্ট্রাইক রেট। ফিল সল্ট স্পেন্সার জনসনের বিরুদ্ধে দেখুন 114 স্ট্রাইক রেট, একবারও আউট হয়নি। ফিল সল্ট 3টে ইনিংসে নর্জের বিরুদ্ধে 3টে ইনিংসে একবার আউট, 133 স্ট্রাইক রেট। প্রভু দেশাই 127 স্ট্রাইক রেট, একটা ইনিংস 11 বলে 14 রান। রাসেল দুটো ইনিংসে 10 বলে 15 রান। টিম ডেভিড রাসেলের বিরুদ্ধে দেখুন তিনবার আউট হয়েছে, 39 বলে 77 রান, 197 স্ট্রাইক রেট। সুনীল নারিন একবার আউট করতে পারেনি 7 ইনিংসে, 82 স্ট্রাইক রেট। নর্জে 24 বলে 41 রান, দুবার আউট করেছে, 170 স্ট্রাইক রেট। বরুণ চক্রবর্তী 14 বলে 21 রান, একবার আউট হয়েছে, 150 স্ট্রাইক রেট। বিরাট কোহলি রাসেলের সঙ্গে ম্যাচ আপ পাওয়া গেছে, 10টা ইনিংসে 66 বলে 100 রান, দুবার আউট করেছে। তাহলে ম্যাচ আপ গুলো দেখে নিলেন, আবার আমি ডিলিট করে দিচ্ছি, দেখে নিন। মোটামুটি ডিলিট করে দিয়েছি, দেখে নিন। তাহলে ম্যাচ আপ থেকে আমরা কি দেখতে পেলাম? ম্যাচ আপ থেকে খুব একটা এফেক্টিভ ম্যাচ আপ কারোরই নেই। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ধরে নিই কলকাতার ধরে নিলে, যদি আমি কলকাতার ব্যাটসম্যানদের ধরে নিলে, আপনারা দেখুন দুটো একটা উইকেট আছে, খুব একটা অপোনেন্ট যে ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে দেখুন, একমাত্র এখানে যেটা মেইন আমার যেটা নজরে এসছে সেটা হচ্ছে দেখুন গুরবাজ ফর্ম একেবারেই নেই। ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে 4টে ইনিংসে দুবার আউট, 20টা বলে 22 রান, 110 স্ট্রাইক রেট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ গুরবাজ ফর্মে নেই। আবার ভুবনেশ্বর কুমার উল্টো দিকে আছে, তাহলে কিন্তু গুরবাজের ওখানে যেমন বলেছিলাম গুরবাজ ফর্মে নেই বাদ দেওয়া যায়, আবার এখানেও ম্যাচ আপে কিন্তু ভুবনেশ্বর কুমারকে পাওয়া যাচ্ছে, তার মানে গুরবাজ কিন্তু খুব জোর চান্স আউট হয়ে যাওয়ার। আর সেইভাবে কোনো ম্যাচ আপ দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার আমরা দেখে নিই কি প্লেয়ার্স টু ওয়াচ, মানে কোন কোন প্লেয়ারদের এই এই খেলায় কোন কোন প্লেয়ারের দিকে আমাদের ফোকাস থাকা উচিত।
কেকেআরের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, কেকেআরের দিক থেকে আমরা কি পাচ্ছি? এক হচ্ছে বরুণ চক্রবর্তী, দুই স্পেন্সার জনসন, তিন রাহানে, দীপক। বরুণ চক্রবর্তী ক্যাপ্টেন করা যেতেই পারে, রাহানেকে ক্যাপ্টেন করা যেতে পারে, দীপককে না করাই ভালো। এই চারজন। আর মোটামুটি আরো আছে ভেঙ্কটেশ আইয়ার আছে, তারপর আমার অন্যদিকে রিঙ্কু সিং আছে, পাওয়েল আছে, সবাই ঠিকঠাক পয়েন্ট দিতে পারে। কিন্তু যাদেরকে অ্যাভয়েড করা উচিত, রাসেল জিএল এর জন্য অ্যাভয়েড করা উচিত। নারিন, একদম নারিনের ফর্ম নেই। গুরবাজ একই অবস্থা। আচ্ছা, এবার আমরা যদি চলে যাই আরসিবি প্লেয়ারের দিকে, আরসিবির ব্যাটসম্যানরা পাডিকাল থেকে শুরু করে প্রথম অর্ডারের ব্যাটসম্যানরা ঠিকঠাক, কিন্তু বোলিং এ অতটা এফেক্টিভ কাউকে আমি চোখে পড়েনি। বোলিং থেকে কাউকে এফেক্টিভ চোখে পড়েনি। তাহলে মোটামুটি কি প্লেয়ার গুলো আমরা দেখে দিলাম, কাদের কাদের নেওয়া উচিত। চলুন এবার আমরা ড্রিম ইলেভেনে টিমটা দেখে নিই। উইকেট কিপার সেকশনে ফিল সল্ট, ডিকক, গুরবাজ, সিসোদিয়া। যদি সিসোদিয়া হয় তাহলে সিসোদিয়া খেলানো হয়, সিসোদিয়া ঠিক আছে, নাহলে বাদ দিন। ব্যাটসম্যান সেকশনে কোহলি, পাতিদার, ভেঙ্কটেশ আইয়ার, রাহানে, টিম ডেভিড, পাডিকাল, মনীষ পান্ডে যদি খেলে মনীষ পান্ডে, ঠিক আছে। এদের মধ্যে এই যে দেখছেন, এদের মধ্যে যারা খেলবে তাদেরকে নেবেন। আপাতত আমি মনীষ পান্ডে বাদ দিলাম। অলরাউন্ডার সেকশনে নারিন, রাসেল আমার ঠিকঠাক লাগছে না, লিভিংস্টনও ঠিকঠাক না, কুণাল পান্ডিয়া, হরমনদীপ সিং, মঈন আলী, সেফাট কেউই ঠিকঠাক লাগছে না। তবু অলরাউন্ডার সেকশন থেকে যদি একজনকে নিতেই হয় সেক্ষেত্রে আমার মনে হয় কুণাল পান্ডিয়া বেস্ট চয়েস, কারণ নারিনের রেকর্ডও ভালো নয়। রাসেলকে আপনি নিতে পারেন স্মল লিগে, জিএলে বাদ দিতেও পারেন, জিএল আপনি রাসেলকে বাদ দিতেও পারেন। চলে যাই বোলিং সেকশানে। বোলিং সেকশনে বরুণ চক্রবর্তী মাস্ট উইক, আর হেজেলউড, নর্জে, ভুবনেশ্বর কুমার, রানা খুব একটা আমার ঠিকঠাক লাগছে না। আর যদি কাউকে নিতে হয়, যদি স্পেন্সার জনসনকে খেলানো হয়, স্পেন্সার জনসন। তাহলে মোটামুটি টিমটা কীরকম দাঁড়ালো? উইকেট কিপার সেকশনে সল্ট, ডিকক, আর ব্যাটিং সেকশনে ভেঙ্কটেশ আইয়ার, রাহানে, কোহলি, পাতিদার, ডেভিড, পাডিকাল, কুণাল পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, স্পেন্সার জনসন। আপনি ক্যাপ্টেন, এই টিম অনুযায়ী ক্যাপ্টেন আপনি রাহানেকে করতে পারেন, বিরাট কোহলিকে করতে পারেন, ডিকককে করা গেলেও যেতে পারে। আর যদি বোলিং সেকশনে ক্যাপ্টেন করতে হয়, বরুণ চক্রবর্তীকে ক্যাপ্টেন, স্পেন্সার জনসনকে ভাইস ক্যাপ্টেন করতেই হবে। আর যদি টিমটা দেখে আপনার মনে হয় যে তাহলে কলকাতারকে খেলবে, সেক্ষেত্রে আপনি ডেভিডকে বাদ দিয়ে, কুণাল পান্ডিয়াকে বাদ দিয়ে সেক্ষেত্রে নারিন, রাসেলকে নিতে পারেন। যদি আপনি সেফ যেতে চান তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে ডেভিড, কুণাল পান্ডিয়া এদের দুজনকে বাদ দিয়ে আপনি নারিন আর রাসেলকে নিতে পারেন।